একটু আমাকে কাইন্ডলি ফিডব্যাক দিবে যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবে। একটু আমাকে কাইন্ডলি ফিডব্যাক দিবে যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি যে আমার ভয়েস ক্লিয়ার আছে। তোমরা একটু কনফার্মেশন দিলে আমার জন্য সুবিধা হবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি মন্তব্য লক্ষ্য করছি। আমি তোমাদের প্রত্যেকটি মন্তব্য লক্ষ্য করছি, প্রত্যেকটি মন্তব্য দেখছি এবং আশা করব যে তোমরা আমাকে একটু কনফার্ম করবে। আর আমরা যখন সমাধান করব প্রশ্ন, তখন তোমরা প্রত্যেকটা প্রশ্ন সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এতে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে ক্লাসটা আরও প্রাণবন্ত হবে, আরও চমৎকার হবে, আরও সুন্দর হবে। স্কুল অফ এক্সিলেন্সের নিয়মিত আয়োজন এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্যে একেবারে পরীক্ষার আগ মুহূর্তে আমরা যে স্পেশাল রিভিশন ক্লাস, যে ক্লাসটা আমরা করে থাকি, সেই ক্লাসের আজকের এই ইতিহাস প্রথম পত্রের অংশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাকিব শাহরিয়ার। তোমরা একটু কাইন্ডলি, তোমরা প্রত্যেকে, আমি আবারও বলছি, তোমরা প্রত্যেকে একটু একটু সতর্ক থাকবে এবং বলবে আমাকে, হ্যাঁ, যে তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ কি না। তোমরা একটু ক্লাসে অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে, আমি আবারও বলছি যে এর মাধ্যমে ক্লাস সর্বোচ্চ প্রাণবন্ত হবে। তাহলে আশা করি আমরা একটা প্রাণবন্ত ক্লাস করব এবং আমাদের ইতিহাস প্রথম পত্রের যে রিভিশন আছে, সেই রিভিশন এই ক্লাসের মধ্যেই সমাপ্ত হবে। তাহলে তোমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা তোমাদের থেকে চাইছি এবং আশা করছি যে তোমাদের জন্য সর্বোচ্চ প্রাণবন্ত ক্লাস আমরা উপহার দিতে পারবো। আমি খুব বেশি কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাই। আমরা ইতিহাস প্রথম পত্রের ফাইনাল রিভিশন ক্লাসে আমরা মোট 50টা এমসিকিউ প্রশ্ন সমাধান করব এবং এই 50টা এমসিকিউ প্রশ্ন সমাধান করতে গিয়ে, আচ্ছা ঠিক আছে, সবাই বলেছে হুমায়ুন কবির মুরাদ, ইমন, রশিদ আঞ্জুম ময়ন, সিফাত আনসারি, আচ্ছা বলেছে ঠিকঠাক, ওকে। ঠিক আছে, এখন তোমাদের কাছ থেকে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর শুনতে চাইবো, জানতে চাইবো, ঠিক আছে? আমি খেয়াল করব তোমরা কি উত্তর দিচ্ছ। প্রথম যে প্রশ্নটা আমাদের আজকের এই রিভিশন ক্লাসের প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে দিনেমার বলা হয় কাদের? দিনেমার কাদেরকে বলা হয়? প্রথম প্রশ্ন হচ্ছে দিনেমার কাদেরকে বলা হয়। তাহলে এই যে দিনেমার, দিনেমার আমরা জানি যে এই দিনেমার যে শব্দটা আসছে, এইটা শুনলেই মোটামুটি আমরা বুঝতে পারি যে আমাদের এই যে, মানে যে বঙ্গীয় অঞ্চল বা যে ভারতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা ভারতীয় উপমহাদেশ, যেটা সে ভারতীয় উপমহাদেশে বণিকদের আগমনের একটা ঘটনা ঘটেছিল। আমরা এই এই সমতল ভূমিতে যারা বসবাস করে থাকি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বণিকরা এসেছে, ধর্ম প্রচারের উদ্দেশ্যে অনেকে এসেছে। ইউরোপীয় বণিকদের মধ্যে থেকে অনেকে এসেছে। ভাস্কো ডা গামা যখন ভারতে আসার জলপথ আবিষ্কার করেছেন, তারপর থেকে ক্রমান্বয়ে বণিকরা এসে এই জায়গা আবাদ করেছে। তাহলে যারা এই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের এই উপমহাদেশে এসেছে, তাদের মধ্যেই একজনরা হচ্ছে দিনেমার। আচ্ছা, তাহলে তাহলে এই যে দিনেমার কাদেরকে বলা হচ্ছে, হ্যাঁ, এইখানে আমরা দেখছি মালয়েশিয়ার যারা অধিবাসী, মালয়েশিয়ার বেশিরভাগ অধিবাসীরা হচ্ছে মালয়, ঠিক আছে? মালয়েশিয়ার অধিবাসীরা হচ্ছে মালয়, ফরাসি, মানে ফ্রান্সের অধিবাসী যারা, তাদেরকে তো মূলত ফরাসি বলা হয় বা ফ্রেঞ্চ বলা হয় ইংরেজিতে, ঠিক আছে? এরপরে হল্যান্ডের অধিবাসী যারা, তারা হচ্ছে ডাচ বা ওলন্দাজ, ঠিক আছে? ডাচ বা ওলন্দাজ। আর এই যে ডেনমার্কের যে অধিবাসীরা, তারা হচ্ছে মূলত কি দিনেমার। তাহলে ডেনমার্কের যারা অধিবাসী বা ডেনিশ যারা, তাদেরকে দিনেমার বলা হইতো। আচ্ছা, ফিরিঙ্গি, ফিরিঙ্গি, ঠিক আছে? তারপরে হচ্ছে পরবর্তী যে ইয়াংকি, হ্যাঁ, এরকম অনেকগুলো কথা আসছে, তাই না? ইয়াংকি, এই যে আমরা শুনেছি না, যখন আমেরিকা হচ্ছে ইরাকে হামলা করলো, তখন ইয়াংকিরা ইরাক ছাড়, এই টাইপের চিকামারায় ঢাকার বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছিল। তোমরা জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, অনেক আগের কথা, তোমরা অনেকে তো জন্মেছো সেই সময়, কাজে তোমরা হয়তো এই বিষয়টা লক্ষ্য করনি। আচ্ছা, তো এইটা হচ্ছে ডেনমার্কের যারা অধিবাসী, তাদেরকে বলা হচ্ছে দিনেমার। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে কিন্তু আরো বিভিন্ন রকম প্রশ্ন আসে, আমি বলে নিই তোমাদেরকে একটু। যেমন এই ইংরেজরা যখন আসে, হ্যাঁ, সবাই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এসেছিল। কাজে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলাদা ছিল, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলাদা ছিল। এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানা বা মনে থাকতে হবে। এবং তারা কে কখন এসেছিল, এই বিষয়গুলো তোমাদের একটু জানা থাকা দরকার হবে। শুধুমাত্র একাডেমিকে না, অ্যাডমিশনে এই বিষয়গুলো খুবই কাজে লাগে। এরপর দেখি কার নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ, নামের মধ্যে আছে উইলিয়াম, কাজেই কোনো একজন উইলিয়াম, তার নামে এই দুর্গ নির্মাণ করা হয়েছে।
তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে কলকাতার, ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে কলকাতার যারা মানুষজন, হ্যাঁ ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে কলকাতার যারা মানুষজন, সেই কলকাতার মানুষজনের মানে এখন কলকাতা গেলে কিন্তু বেশিরভাগ লোকজন, ঠিক আছে, সেখানে বেড়াতে যায়। ফোর্ট উইলিয়াম হচ্ছে কিন্তু অন্যতম মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বর্তমানে কলকাতার। তাহলে এই যে ফোর্ট উইলিয়াম, আচ্ছা এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ, এই ফোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে আমাদেরকে ভালো মতো জানতে হবে। এই ফোর্ট উইলিয়াম দুর্গের নাম মানে কার নাম অনুসারে নির্মাণ করা হয়? আমরা জানি যে প্রথম ফ্রেডারিক উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম, তৃতীয় উইলিয়াম, তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, এরকম দেয়া আছে। তোমরা একটা বিষয় হয়তো খেয়াল করবে যে এই যে মানে ইংল্যান্ডের বিভিন্ন রাজা রানী এদের নামের সাথে দেখবা যে ষষ্ঠ, হ্যাঁ ষষ্ঠ আছে, সপ্তম আছে, পঞ্চম আছে, ত্রয়োদশ আছে, মানে 13তম আছে। এই যে রাজা রানীদের নামে আসলে ইংল্যান্ডের লোকজনের আগে অনেক বাচ্চা কাচ্চা হইতো, বিশেষ করে যারা রাজ পরিবারের ছিলেন তাদের অনেক বাচ্চা কাচ্চা হইতো, এবং তারা বাচ্চা কাচ্চার নাম কিভাবে রাখবেন, হ্যাঁ বা কি করবেন, এটা নিয়ে তাদের মানে অনেক কি বলবো, মানে তারা নাম খুঁজে পাইতেন না এক পর্যায়ে, যে এত বাচ্চা কাচ্চার নাম তারা কিভাবে রাখবেন। তখন তারা করতেন কি, মানে গণহারে বাচ্চা কাচ্চার নাম রেখে দিতেন ধরো উইলিয়াম, বা গণহারে মেয়েদের নাম রেখে দিতেন এলিজাবেথ, ঠিক আছে, এবং এই প্রথম এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ, তৃতীয় এলিজাবেথ, এরকম করে সবাই এলিজাবেথ, একদম ফার্স্টে যে জন্মাইছে সে হচ্ছে প্রথম এলিজাবেথ, দ্বিতীয় যে সে হচ্ছে দ্বিতীয় এলিজাবেথ। অনেকেই করতো কি নিজের বাপের নামে নিজের ছেলের নাম রেখে দিত, ঠিক আছে। কাজেই উইলিয়াম যারা, দেখো এই চারজনই কিন্তু এখানে উইলিয়াম, এর মধ্যে এই তৃতীয় উইলিয়াম যিনি, ঠিক আছে, তৃতীয় উইলিয়াম থার্ড যিনি, তার নামে এই ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল ইংরেজরা। এই ফোর্ট উইলিয়াম দুর্গ ক্রমান্বয়ে, একসময় তারা তো ব্যবসার উদ্দেশ্যে বা বাণিজ্যের উদ্দেশ্যে নির্মাণ করেছিল, বাট ক্রমান্বয়ে এই ফোর্ট উইলিয়াম দুর্গ হয়ে ওঠে ইংরেজদের একেবারে মানে অপ্রতিরোধ্য দুর্গ আর কি। এবং পরবর্তীতে এই ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু আমাদের যে পলাশী যুদ্ধের আগে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু এই ফোর্ট উইলিয়াম দখল করেছিলেন, তিনি কলকাতা ইংরেজদের কাছ থেকে তিনি দখল করে নিয়েছিলেন। কলকাতার নাম তিনি রেখেছিলেন আলীনগর, তাই না, এই বিষয়গুলো আমরা জানি। তাইলে কলকাতার নাম কি রেখেছিলেন? আলীনগর রেখেছিলেন, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। পরে দেখি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দ্বৈত শাসন ব্যবস্থা, লক্ষ্য করো, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে, এই আলাপে পরে আসছি। তার আগে আমাদেরকে জানতে হবে যে দ্বৈত শাসন ব্যবস্থা জিনিসটা আসলে কি। তোমরা অনেকেই মানে বেশিরভাগই তোমরা জানো যে দ্বৈত শাসন ব্যবস্থা জিনিসটা কি, তারপর একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো, যখন 1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, মানে অলরেডি নবাব সিরাজউদ্দৌলা গন, নবাব সিরাজউদ্দৌলার এরা শেষ, ঠিক আছে, এবং তাকে হত্যা করা হয়েছে 1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হলে তখন মীর জাফর ভেবেছিল যে ইংরেজরা মনে হয় তাকে মাথায় করে রাখবে, ঠিক আছে, কিন্তু আসলে নবাব মানে ইংরেজরা ওই মীর জাফরকেও খুব একটা বিশ্বাস করতে পারেনি এবং তার হাতেও খুব বেশি ক্ষমতা ছাড়েনি। পরে মীর জাফরের পরে আমরা দেখি যে মীর কাসিম, মীর জাফরের জামাতা মীর কাসিম, তিনি এই বাংলা বিহার উড়িষ্যার মসনদে তিনি বসলেন নবাব হিসেবে। মীর কাসিম ছিলেন বেশ স্বাধীন চেতা মানুষ, তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা মোটেও মানে ইংরেজদের হাতে এই বাংলা নিরাপদ না, বা যতই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পরে তারা এখানে বসুক, ইংরেজদের সাথে যতই তাদের ভালো সম্পর্ক থাকুক, ইংরেজদের সম্পর্ক মেনটেন করবে না, কারণ ইংরেজরা হচ্ছে ব্রিটিশ। ইংরেজরা কি? ইংরেজরা হচ্ছে ব্রিটিশ। কি জিনিস ইংরেজরা? ইংরেজরা হচ্ছে ব্রিটিশ। তাইলে ব্রিটিশ না, আমরা যখন ধরো যে বন্ধু বান্ধবের সাথে যখন গ্যাঞ্জাম হতো, আমার বাড়ি যশোর, বুঝছো, তা আমাদের গ্রাম এলাকায় বলতো যে তোর মতো ব্রিটিশ, হ্যাঁ ও বিশাল ব্রিটিশ। তো এই যে বলতো বিশাল ব্রিটিশ, ব্রিটিশ মানে কি ঘাওরা, ঠিক আছে, মানে ও খুবই মানে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনীর অধিকার, ঠিক আছে, এরকম মানে ওরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে, হ্যাঁ অন্যায়ের পক্ষে আর কি, ন্যায়ের পক্ষে না। তো এই হচ্ছে ব্রিটিশদের কাজবাজ। এবং ওরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছে, সেই জায়গায় উপনিবেশ বানাইছে, সে জায়গার মানুষজনের জ্বালায় পুড়ায় খাইছে, ঠিক আছে, খেয়ে দে, তারপরে যখন আর তাদের দেয়ার কিছু নেই, ওখান থেকে নেয়ার কিছু নেই, তখন তারা ওই জায়গা ত্যাগ করছে। তাইলে ব্রিটিশদের ইতিহাস হচ্ছে কি শোষণের ইতিহাস, দমনের ইতিহাস, পীড়নের ইতিহাস, পৃথিবীর বিভিন্ন জায়গায় উপনিবেশের ইতিহাস। এছাড়া ব্রিটেন হচ্ছে একটা ছোট্ট দ্বীপ দেশ, তোমরা দেখো, তোমরা দেখেছো পৃথিবীর মানচিত্রে ব্রিটেনের অবস্থান, তাইলে যুক্তরাজ্য হচ্ছে একটা ছোট্ট দ্বীপ দেশ, সেইখানে তার এমন কোনো মানে তার পাওয়ার নাই, ঠিক আছে, যে যে পাওয়ার দিয়ে বা এমন কোনো ধন সম্পদে পরিপূর্ণ সেটা না যেটা দিয়ে তারা চলবে, অথচ তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সভ্য জাতি হিসেবে নিজেদেরকে বলে, হ্যাঁ অন্যতম সেরা সিভিলাইজেশন বলে তারা নিজেদেরকে দাবি করে। আর সবাইকে তারা রাখছে কি ইয়ে করে, তারা করলো কি, তারা দেখো
যখন এই 1765 সালে, ওই 1764 সালে যখন মীর কাসিমের সাথে বক্সারের যুদ্ধ হলো, তোমরা বক্সারের যুদ্ধ বিষয়টা জানো। হ্যাঁ, বক্সারের যুদ্ধ মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে হইল। এই বক্সারের যুদ্ধে যখন মীর কাসিম পরাজিত হইলেন, পরাজিত হওয়ার পরে 1765 সালে এলাহাবাদের চুক্তি হলো, এবং এলাহাবাদের চুক্তির মাধ্যমে হ্যাঁ সম্রাটের কাছ থেকে ইংরেজরা কি করলো, বাংলার যে দেওয়ানি আছে সেই দেওয়ানি তারা বুঝে টুঝে নিল আর কি। ঠিক আছে, ইংরেজদের কাছ থেকে কি করলো, বাংলার দেওয়ানি বুঝে নিল। আচ্ছা, তাহলে তাহলে লক্ষ্য করবে যে ইংরেজদের কাছ থেকে যখন তারা বাংলার দেওয়ানি বুঝে নিল, বা সবকিছু যখন এইভাবে চললো, হ্যাঁ যখন এইভাবে চললো, বাংলার দেওয়ানি বুঝে নেওয়া থেকে শুরু করে বাদ বাকি বিষয়, তখন এই তারা কি করলো, তাদের তো এত লোকবল ছিল না বা এত জনবল ছিল না যেটা দিয়ে তারা এত বড় একটা অঞ্চল শাসন করবে। তখন তারা নবাবের হাতে দিল শাসনহীন, মানে ক্ষমতাহীন শাসন। ঠিক আছে, নবাবের হাতে দিল তারা ক্ষমতাহীন শাসন, আর যত আর্থিক কারবার আছে, দেওয়ানির যত ভার আছে, হ্যাঁ এই দেওয়ানির সকল ভার ইংরেজরা নিজেদের হাতে রাখলো। তাহলে দেওয়ানির ভারটা ইংরেজরা রেখে দিল নিজেদের হাতে, আর নবাবের হাতে দিল কি, নবাবের হাতে দিল একদম ক্ষমতাহীন একটা শাসন। নবাব হইলেন ইংরেজদের বেতনভুক্ত কর্মচারী মাত্র। তাহলে এই যে নবাব ইংরেজদের পুতুল হলেন, ক্রিয়ানক হলেন, দুই দলের হাতে হ্যাঁ এই যে ক্ষমতা হস্তান্তর, মানে দুইজন আলাদা আলাদা দুইটা ক্ষমতার মেরু তৈরি হলো। এই দুইটা ক্ষমতার মেরুকেই বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। তাহলে এই দ্বৈত শাসন ব্যবস্থা হ্যাঁ যেটা লর্ড ক্লাইভের সময় চালু হলো, আমরা দেখলাম 1757 পরে এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু হওয়ার পরে আমরা দেখলাম কি, দেখলাম যে ওই যে আমাদের বাংলা 1176 সন, ঠিক আছে, সেই সময় কি হলো, সেই সময় ভয়াবহ একটা মনন্তর আমরা দেখলাম। কি দেখলাম, ভয়াবহ মনন্তর, ভয়াবহ দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষের স্মৃতি এখনো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক নিজেদের শরীরে বয়ে বেড়ায়, নিজেদের ডিএনএতে বয়ে বেড়ায়, তাই না? তাহলে এই যে দুর্ভিক্ষ, ভয়াবহ যে মনন্তর আমরা দেখলাম, সেই মনন্তরের পরে ওয়ারেন হেস্টিংস কি করলেন, ওয়ারেন হেস্টিংস আসলেন, এবং ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা বললেন যে এরকম একটা মানে ফালতু একটা শাসন ব্যবস্থা, এটা চলতে পারে না। ঠিক আছে, এটা চলতে পারে না। ঠিক আছে, তাইলে এইটা বলে তারপরে তিনি এই আমাদের এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাইলেন ওয়ারেন হেস্টিংস, এবং ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় তিনি। আর দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কি করেছিলেন, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন, এই যে আমরা এখন যে বিসিএস পরীক্ষা দিই না, এই বিসিএস পরীক্ষা বা সিভিল সার্ভিস যে যে নীতি, ঠিক আছে, সিভিল সার্ভিসের এইটা প্রতিষ্ঠা করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এছাড়া তিনি চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন এগুলো প্রবর্তন করেন। তাহলে লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন, আমরা বলি চিরস্থায়ী বন্দোবস্ত, প্রথমে 10 শালা করেছিলেন, 10 শালা, এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত, এবং চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সূর্যাস্ত আইন। ঠিক আছে, এই সূর্যাস্ত আইনও কিন্তু লর্ড কর্নওয়ালিস তিনি পরিচয় করিয়ে দেন বা প্রবর্তন করেন আর কি। ঠিক আছে, তাহলে লর্ড কর্নওয়ালিস কি করলেন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন, 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন। সূর্যাস্ত আইন কি ছিল মনে আছে আমাদের? সূর্যাস্ত আইন ছিল হচ্ছে বছরের একটা নির্দিষ্ট দিন যে জমিদার তার মানে সূর্যাস্তের পূর্বেই তার জমিদারির খাজনা পরিশোধ করতে বাধ্য থাকবেন। যদি কোনো কারণে কোনো জমিদার তার জমিদারির খাজনা পরিশোধ না করতে পারেন, তখন ওই জমিদারের কপালে শনি। কি শনি জমিদারের কপালে? জমিদারের জমিদারি নিলাম হয়ে যাবে। ঠিক আছে, সূর্যাস্তের পূর্বেই যদি পরিশোধ না করতে পারেন। ঠিক আছে, ওকে, তাইলে এই এই হচ্ছে বিষয়। এরপরে আমরা দেখি পরের প্রশ্ন, 1770 সালের দুর্ভিক্ষের পরোক্ষ ফল কোনটি? 1770 সালে যে দুর্ভিক্ষ হয় আমরা বলেছি 76-এর মনন্তর, তাইলে এটার পরোক্ষ ফল কি ছিল? প্রত্যক্ষ ফল তো হচ্ছে প্রচুর মানুষজন মরে যাওয়া। ঠিক আছে, প্রচুর মানুষজন মরে যাওয়া হচ্ছে পরোক্ষ ফল। তাইলে এটার প্রত্যক্ষ ফল কি ছিল? এটার কারণে আসলে ঘটনাটা কি ঘটেছিল? ঠিক আছে, পরোক্ষ ফল কি ছিল, মানে সরাসরি ঘটায় নাই। ঠিক আছে, সরাসরি ঘটায় নাই, কিন্তু আসলে ঘটছে এই দুর্ভিক্ষের কারণেই। বলো তো দেখি, এখানে অপশনে দেখছি আমলাতন্ত্রের অবসান, হ্যাঁ দেখছি সাম্রাজ্যবাদের অবসান, দেখছি নজরানা প্রথার অবসান, দেখছি দ্বৈত শাসনের অবসান। এন্ড বলতে হবে যে আসলে এটার কারণে কি ঘটেছিল 1770 সালের দুর্ভিক্ষের পরোক্ষ ফল। 1770 সালের দুর্ভিক্ষের প্রত্যক্ষ ফল হচ্ছে প্রচুর মানুষজন মারা যাওয়া, প্রচুর মানুষ অপুষ্টিতে মারা যাওয়া, ক্ষুধায় মারা যাওয়া। ঠিক আছে, আর আমলাতন্ত্রের অবসান মোটেও 1770 সালের দুর্ভিক্ষের ফলে হয় নাই। ঠিক আছে, আমলাতন্ত্র এটা তো উদ্ভবই মানে
তোমার এই আমলাতন্ত্র কোনোভাবে এই দুর্ভিক্ষের সাথে সম্পর্কিতই না। আর সাম্রাজ্যবাদ তো তারপরে জেকে বসছে 1770 সালের পরে আমরা দেখছি ব্রিটিশ সাম্রাজ্যবাদ জেকে বসছে আরো। ঠিক আছে, এরপরে আমরা দেখি নজরানা প্রথার অবসান, মোটেও না, দ্বৈত শাসনের অবসান ঘটে। এই যে আমরা বলেছি যে আমাদের এই দুর্ভিক্ষের পরে আসেন এই যে ওয়ারেন হেস্টিংস, এবং ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসনের অবসান ঘটান। তাহলে দ্বৈত শাসনের অবসান ঘটেছিলেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসনের অবসান ঘটিয়েছিলেন। ভেরি গুড। এর পরের প্রশ্নে চলে যায়, বাংলায় ফিরিঙ্গি নামে কারা পরিচিত ছিল? ফিরিঙ্গি বলা হতো কাদের, একটু আগে আমি বলেছিলাম। ঠিক আছে, ফিরিঙ্গি কাদেরকে বলা হতো? দিনেমার তো বলা হতো মানে ডেনমার্কের অধিবাসীদের, হ্যাঁ, ফরাসি হচ্ছে ফ্রান্সের অধিবাসী যারা, ঠিক আছে, ইংরেজ তো হচ্ছে ইংল্যান্ডের অধিবাসী যারা, হ্যাঁ, পর্তুগিজদেরকে কি বলা হতো? পর্তুগিজদেরকে বলা হতো ফিরিঙ্গি। পর্তুগিজদেরকে কি বলা হতো? ফিরিঙ্গি। তাহলে এটা হচ্ছে কি পর্তুগিজ, পর্তুগিজদেরকে বলা হতো ফিরিঙ্গি, তাই না? আচ্ছা, অ্যান্টনি ফিরিঙ্গি নাম শুনেছো? আচ্ছা, তোমরা এই যে জানো যে চট্টগ্রামের আদি নাম হচ্ছে পোর্টো গ্রান্ডে, জানো তোমরা? চট্টগ্রামের আদি নাম, হ্যাঁ, হচ্ছে পোর্টো পোর্টো গ্রান্ডে। আচ্ছা, এই যে পোর্টো গ্রান্ডে যে চট্টগ্রামের আদি নাম, এই পোর্টো গ্রান্ডের নাম কেন পোর্টো গ্রান্ডে হলো? গ্রান্ড মানে হচ্ছে বড়, ঠিক আছে, আর পোর্টো মানে হচ্ছে, পোর্তো মানে কি? পোর্ট, বন্দর। তাহলে বড় বন্দর যেটা, সেটা হচ্ছে পোর্টো গ্রান্ডে। ঠিক আছে, তাহলে বড় বন্দর ছিল চিটাগং। ঠিক আছে, এই পোর্টো গ্রান্ডে এই নামটাও কিন্তু মূলত আসলে পর্তুগিজদের কাছ থেকে আসছে। এবং এই পর্তুগিজ যারা দস্যু ছিল, এই পর্তুগিজদের শায়েস্তা করছিলেন কে? শায়েস্তা খান করেছিলেন। ঠিক আছে, পর্তুগিজদের সাথে তার কিন্তু ব্যাপক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছিল। হ্যাঁ, এই সাজিম হুসাইন লিখছে কেমন আছেন স্যার, স্যার লিখছে স্যার পোকার বানানে। ঠিক আছে, হ্যাঁ, এই স্যার লিখছে হচ্ছে স্যার, মানে ছাড় পোকার যে স্যার। আচ্ছা, যাই হোক, ভালো আছি, যাই লিখছো লিখছো তো ভাই, তোমাকে ধন্যবাদ। ওকে, তাহলে পরের প্রশ্নটা দেখি। ইংরেজরা ভারতবর্ষের কোথায় তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র স্থাপন করে? ইংরেজরা যখন ভারতবর্ষে আসে, ইংরেজরা যখন ভারতবর্ষে আসে, হ্যাঁ, প্রথমে হচ্ছে তারা ওই যে সম্রাট জাহাঙ্গীরের দরবারে যায়, ক্যাপ্টেন হকিন্স, তারপরে টমাস রো, এরা হচ্ছে ক্রমান্বয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে যায় এবং যে তার কাছ থেকে বাণিজ্য করার অনুমতি চায়। সম্রাটের দরবারে যে মাথা নিচু করে কুর্নিশ করে বসে বসে নানাভাবে গিফট টিফট দিয়ে উপহার দিয়ে সম্রাটের যারা অমাত্যবর্গ আছে তাদেরকে হাত করে, করে টোরে ঘুষ টুস দিয়ে তারা এই জায়গায় বাণিজ্য কর বলে যে আপনাদের সাথে শুধু ব্যবসা করব। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে মুঘলদের কাছ থেকে তারা ব্যবসা করার একটা মানে বুঝে নেয় আর কি, অধিকার বুঝে নেয়। এবং বুঝে নিয়ে তারপরে তারা বলে যে শুধু ব্যবসা না, আমাদের আস্তে আস্তে বাংলা বিহার উড়িষ্যা সবই লাগবে আর কি। ঠিক আছে, তো এই যে বাংলা বিহার উড়িষ্যা এরকম এই সব বিষয় টিষয় যে লাগবে তাদের, এটা তো আর বললেই হবে না, তাই না? এটা তো আর বললেই হবে না। তো আমাদের আমরা আমরা দেখি, আমরা দেখি যে ইংরেজরা, ঠিক আছে, ইংরেজরা ভারতবর্ষের কোথায় তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র স্থাপন করে? এই প্রধান বাণিজ্য কেন্দ্রের যে বিষয়টা ইংরেজরা স্থাপন করে, হ্যাঁ, প্রথম যে বাণিজ্য কেন্দ্র ইংরেজরা স্থাপন করে সেটা কোথায়? সেটা হচ্ছে কালিকট বন্দরে। সাবাস, কালিকট বন্দরে হচ্ছে ইংরেজরা তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। এছাড়া এছাড়া মছলিপট্টম, ঠিক আছে, এখানে একটা বাণিজ্য কেন্দ্র ছিল। সুতানুটি এই গ্রামে তারা পরবর্তীতে কলকাতা যে নগরটা আছে, সেই কলকাতা নগরটা তারা সুতানুটি নামে যে গ্রাম আছে এই গ্রামকে কেন্দ্র করে কিন্তু, সুতানুটি গ্রামকে কেন্দ্র করে কিন্তু তারা কলকাতা নগর স্থাপন করে। ঠিক আছে, কাজে ইংরেজদের এই এই এইগুলো কিন্তু ইংরেজদের অন্যতম জায়গা। সুতানুটি সহ আশেপাশের আর দুই তিনটা গ্রাম মিলে কলকাতা বা কলকাতা নগরীর পত্তন করে তারা বা প্রতিষ্ঠা করে তারা। ঠিক আছে, তো কালিকট বন্দরে হচ্ছে ইংরেজরা তাদের প্রধান বাণিজ্য বন্দর স্থাপন করেছিল। এরপরে 1672 খ্রিস্টাব্দে কে ইংরেজদেরকে বিনা সুদে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন? তাহলে 1672 খ্রিস্টাব্দে, 1672 খ্রিস্টাব্দে ইংরেজদের বিনা সুদে বাংলায় বাণিজ্য করার অনুমতি কে দিয়েছিলেন? অপশনে আছে মুর্শিদ কুলি খান, অপশন আছে শায়েস্তা খান, অপশন আছে নাজিমুদ্দৌলা, অপশনে আছে সুজাউদ্দিন। বলতে হবে, বলতে হবে যে এই ঘটনাটা কে ঘটিয়েছিলেন। এই যে ইংরেজদেরকে বিনা সুদে বাংলায় বাণিজ্য করার 1672 সালের কথা বলেছে, তার মানে যখন 1672 সালে যখন বলেছে, তাহলে সেই সময়টাতে কি হয়েছে? 1672 সালে বাংলায় নিঃসন্দেহে ইয়েরা ছিল না, এই যে আমাদের কি বলে, আমাদের এই যে মুঘলরা। ঠিক আছে, ওই সময়, কারণ আমরা জানি যে মুঘলরা তো ওই ওই সময় শক্তিশালী অবস্থায় ছিল। ঠিক
ঠিক আছে। এবং মুঘলরা কিন্তু ওই সময় বাংলায় কি করেছিল, সুবেদার নিয়োগ করে রেখেছিল, তাই না? সুবেদার নিয়োগ করে রেখেছিল, সুবা বাংলা বলা হয় ওই সময় বাংলাকে। বাংলার যে শাসন ওই সময়টাকে বলা হয় কি, সুবা বাংলা, তাই না? তো এই যে সুবা বাংলা, ঠিক আছে, এই সুবা বাংলার শাসন আবার আমাদের মানতো না, আমাদের এইখানে যারা ছিল তারা মানতো না অনেকেই, ঠিক আছে। বাংলাকে তোমরা তো জানো যে সেই 1200 সাল থেকেই বাংলায় বারবার বারবার বিদ্রোহ হতো, বাংলা কখনো কারো করায়ত্ত হয়ে থাকতে চায়নি, কারো সেবাদাস হয়ে থাকতে চায়নি, এই বিষয়টা আমরা দেখেছি। এই জন্যে বাংলায় যে বারবার করে এই যে ঝামেলাগুলো হতো, এই জন্য বাংলাকে বলা হতো বুলগাতপুর। এবং পরবর্তীতে মুঘলরা বারবার বাংলাকে দখল করে জান্নাতাবাদ নাম দিয়েছে, মানে গৌড় দখল করেছে, বাংলার বিভিন্ন পর্ষণ দখল করেছে। হুমায়ুন দখল করে রাখতে পারেনি, পরে শেরশাহ দখল করেছে, কিন্তু বাংলাকে দীর্ঘ সময় ধরে কোনো শাসক, কোনো বিদেশি শাসক করায়ত্ত করে রাখতে পারেনি। তো আমরা দেখি 1672 খ্রিস্টাব্দে ইংরেজদেরকে, হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছ, 1672 খ্রিস্টাব্দে ইংরেজদেরকে বিনা সুদে বাংলায় বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন আমাদের মুর্শিদ কুলি খান, ঠিক আছে, মুর্শিদ কুলি খান, যিনি বাংলা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন, ঠিক আছে। বাংলা রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন? মুর্শিদাবাদে তিনি স্থানান্তর করেছিলেন। আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে, আমরা যাই পরের প্রশ্নে। কত খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে? ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, এটা কি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে উপমহাদেশের এই প্রাচীন যে রাজনৈতিক দলটা আছে, এই প্রাচীন রাজনৈতিক দলটা কিন্তু উপমহাদেশের কোনো লোক এটার মূল প্রতিষ্ঠাতা না। তাহলে মূল প্রতিষ্ঠাতা কারা ভাই? এটার মূল প্রতিষ্ঠাতা হচ্ছে ইংরেজরাই। ইংরেজদের মধ্যে বলা হয় একজন ভারত দরদি সিভিলিয়ান ছিল। কি বলছি আমরা? বলছি ভারত দরদি সিভিলিয়ান। এই ভারত দরদি সিভিলিয়ানের নাম কি? ভারত দরদি সিভিলিয়ানের নাম হচ্ছে কি? ভারত দরদি সিভিলিয়ানের নাম হচ্ছে অ্যালান অ্যালান অক্টাভিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউম। তো এই যে অ্যালান অক্টাভিয়ান হিউম, বোঝাই যাইতেছে যে তিনি কোনো ইন্ডিয়ান লোক না, তিনি ইংরেজ একজন লোক, ঠিক আছে, ইন্ডিয়ান লোক তিনি না। তাহলে এই যে ইন্ডিয়ান লোক না, হ্যাঁ ইন্ডিয়ান লোক না, একজন ইংরেজ লোক, তিনি যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলেন, তিনি যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলেন কেন? যেন ইন্ডিয়ান লোকজন তাদের অধিকারের কথা বলতে পারে, বা ইন্ডিয়ার লোকজন, ভারতের লোকজন যেন তাদের অধিকারের সম্পর্কে সচেতন হয়, রাজনীতি সচেতন হয়। অনেকে আবার বলে যে এটা আসলে ইংরেজদেরই একটা কূটচাল ছিল, যেন তারা ভারতবর্ষের রাজনীতি নিজেদের হাতে রাখতে পারে আর কি, ঠিক আছে। তো আমরা দেখলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠা হলো। আচ্ছা, এরপর চলে যায় পরের প্রশ্নে। নিচের কোন ব্যক্তিত্বের সাথে বঙ্গভঙ্গের সম্পর্ক রয়েছে? বঙ্গভঙ্গ তার মানে এই যে বড় যে বঙ্গ প্রদেশটা ছিল সেটা ভঙ্গ হলো, বাংলা ভেঙে ফেলা হলো, তাই না? এই যে আমাদের কে লিখেছিলেন যেন, প্রমথনাথ বিশি লিখেছিলেন না কে লিখেছিলেন যে তেলের শিশি ভাঙলো বলে, হ্যাঁ খুকুর উপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, ঠিক আছে। মানে তেলের শিশি ভেঙে ফেলছে বলে তোমরা খুকুর উপর রাগ করতেছো, ছোট্ট বাচ্চা সে তেলের শিশি ভেঙে ফেলছে বলে রাগ করতেছ, আর তোমরা যে বুড়ো খোকা ভারত ভেঙে ভারত আর পাকিস্তান করে ফেলতেছো, ঠিক আছে। তার বেলা এটা তিনি লিখেছিলেন ছড়া, ঠিক আছে। তো আহ, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পার্টিশন কখনো মানুষের জন্য অনেক মানে বড় ভালো কোনো ব্যাপার নিয়ে আসেনি, পার্টিশনের প্রসেসটা সবসময় বেদনা বিধুর ছিল। তো বঙ্গভঙ্গের যে বিষয়টা আমরা জানি যে এখানে এত বড় একটা বঙ্গপ্রদেশ একজন লাটের পক্ষে বা একজন ভাইসরয়ের পক্ষে এটা শাসন করা খুব টাফ ছিল। পরবর্তীতে বাংলাকে ভেঙে হ্যাঁ দুইটা প্রদেশ করা হলো, একটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ, আসাম, আর একটা তো হচ্ছে আমাদের এই বাংলা। তো এই যে দুটো আলাদা আলাদা ভাগ বাংলাকে করা হলো, এই যে দুটো ভাগ করা হলো, এই ঘটনাটাই বঙ্গভঙ্গ নামে পরিচিত, ঠিক আছে। এই ঘটনাটাই হচ্ছে বঙ্গভঙ্গ নামে পরিচিত। আচ্ছা, তো এই যে বঙ্গভঙ্গের সাথে সম্পর্ক রয়েছে আমরা জানি। আচ্ছা, হাজী শরীয়তুল্লাহ হচ্ছে ফরায়েজি আন্দোলনের সাথে সম্পর্কিত, আমরা একটু লিখে দিই। হাজী শরীয়তুল্লাহ হচ্ছে ফরায়েজি আন্দোলনের সাথে সম্পর্কিত। নওয়াব আব্দুল লতিফ হচ্ছে এই যে আমাদের বেঙ্গল রেনেসা যেটা, ঠিক আছে, মোহামেডান আন্দোলন বা বেঙ্গল রেনেসা এটার সাথে সম্পর্কিত। তিতুমির হচ্ছে বাঁশের কেল্লার সাথে সম্পর্কিত, তিতুমিরের বাঁশের কেল্লা,
ঠিক আছে, তিতুমির হচ্ছে বাঁশের কেল্লার সাথে সম্পর্কিত। নওয়াব স্যার সলিমুল্লাহ, ঠিক আছে, নওয়াব স্যার সলিমুল্লাহর এই বঙ্গভঙ্গের সাথে সম্পর্ক রয়েছে। স্যার সলিমুল্লাহর কিসের সাথে সম্পর্ক রয়েছে? বঙ্গভঙ্গের সাথে সম্পর্ক রয়েছে। কেন বঙ্গভঙ্গের সাথে সম্পর্ক রয়েছে? নবাব স্যার সলিমুল্লাহ এই তিনি এই যখন এই বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের সময় তিনি মুসলমানদের পক্ষে তিনি দাবি তুলেছিলেন এবং পরবর্তীতে বঙ্গভঙ্গ হওয়ার পরে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, মুসলিম লীগ প্রতিষ্ঠা করা নওয়াব সলিমুল্লাহ করেছিলেন। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? লখনৌ শহরে হয় দেখে এটাকে বলা হয় লখনৌ চুক্তি। তাহলে লখনৌ শহরে হলো দেখে বলা হচ্ছে লখনৌ চুক্তি। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যখন মুসলিম লীগ মুসলিম লীগ আর কংগ্রেস দুটো আলাদা আলাদা দল হলো, একটা দল হলো কংগ্রেস, হ্যাঁ একটা দল হলো কংগ্রেস, আর একটা দল হচ্ছে মুসলিম লীগ, হ্যাঁ একটা দল হচ্ছে মুসলিম লীগ। এখন মুসলিম লীগ হচ্ছে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে শুরু করলো নিজের অজান্তেই, হ্যাঁ মানে, আর কংগ্রেস নিজের অজান্তেই হিন্দুদের প্রতিনিধিত্ব করতে শুরু করেছিল। তো এই মুসলিম লীগ এবং কংগ্রেস দুটোরই মেম্বার ছিলেন হচ্ছে আমাদের এই যে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ কি ছিলেন? এই কংগ্রেসেরও সদস্য ছিলেন, মুসলিম লীগেরও সদস্য ছিলেন। হ্যাঁ, অস্থির একটা অবস্থা। ঠিক আছে, অস্থির একটা অবস্থা তাদের। এখন এই যখন এই কংগ্রেস আর মুসলিম লীগ দুটোরই সদস্য হচ্ছে আমাদের এই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তখন জিন্নাহ কি বললেন? বললেন যে আমরা একটা কাজ করতে পারি কিনা, যেহেতু হিন্দু আর মুসলমানদের মধ্যে রেষারেষি বেড়ে যাচ্ছে, দাঙ্গার ঘটনা ঘটছে, কাজে আমরা কংগ্রেস আর মুসলিম লীগ কি করব, একই জায়গাতে সভা সমাবেশ ডাকবো। তখন দুই দলের যে সম্মেলন হয় আর কি, হ্যাঁ বাৎসরিক যে সম্মেলন, সেই সম্মেলন ডাকা হইল লখনৌতে, একই সাথে একই মঞ্চে। এবং একই মঞ্চে বসে মুসলিম লীগ আর এই কংগ্রেসের নেতৃবৃন্দ যারা আছেন তারা একসাথে তারা মানে মিটিং করলেন, মানে মিটিং মানে তারা সমাবেশ পরিচালনা করলেন, বক্তব্য রাখলেন, সবকিছু করলেন, এবং তারপর তারা কিছু চুক্তি তারা স্বাক্ষর করলেন। সেটা হচ্ছে লখনৌ চুক্তি। লখনৌ শহরে হয় দেখে 1916 সালে লখনৌ শহরে এই হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে লখনৌ চুক্তি হলো। ঠিক আছে, এই লখনৌ চুক্তি যখন ভেঙে গেল তখন 23 হলো বেঙ্গল প্যাক্ট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশবন্ধু। অনেক সময় প্রশ্ন আসে দেশবন্ধু, দেশবন্ধু কার উপাধি? সি আর দাসের উপাধি হচ্ছে, হ্যাঁ দেশবন্ধু। সি আর দাসের উপাধি বা চিত্তরঞ্জন দাসের উপাধি হচ্ছে দেশবন্ধু। এছাড়া আরো একটা উপাধি আসে যে আমাদের এই যে নেতাজি, নেতাজি বলা হয় সুভাষচন্দ্র বোসকে। ঠিক আছে, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। ঠিক আছে, আমাকে রক্ত দাও আমি তোমারে স্বাধীনতা দেব। ঠিক আছে, এটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, বাঁধন বলছে জিন্না দুই নৌকায় পা দেয়া লোক। জিন্না অনেক কাম করছে বুঝছো, দুই নৌকায় নৌকায় পা দিক যাই করুক। খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দেন? খিলাফত আন্দোলন কেন ঘটেছিল? খিলাফত আন্দোলন ঘটেছিল, আচ্ছা আমাকে কয়েকজন বলছে যে স্যার একটু দ্রুত পড়ান, তাইলে আমি কি ব্যাখ্যার দিকে যাব না, শুধু উত্তর বলে দিব, এরকম করব নাকি? ওকে, লক্ষ্য করো যে খিলাফত আন্দোলনটা কেন হয়েছিল। খিলাফত আন্দোলন হলো এমন একটা সময় যখন প্রথম বিশ্বযুদ্ধ কি হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন ভারতীয় মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজন খুব ঝামেলায় পড়ে যায়, বিশেষ করে মুসলমানরা। কেন? কারণ হচ্ছে এখানে তুরস্ক ছিল একটা পক্ষে। এখন মুসলমানরা যারা ছিল, মুসলমানদের খিলাফত যেটা সেটা তো তুরস্কে, আমরা তুরস্কের সাথে খেলাফতে বিশ্বাসী ছিলাম। তাইলে তার্কিশ খেলাফতের সাথে মানে তুরস্কের খেলাফতের সাথে আমরা কাজ করব, তুরস্কের খেলাফতের সাথে আমরা কাজ করব, নাকি আমরা এই কি বলে এই যে আমাদের এই এই ব্রিটিশ শাসনের তো আমরা প্রজা, তাই না? যেহেতু আমরা ব্রিটিশ রানীর প্রজা, কাজে ব্রিটেনের দিকে আমরা যাব, নাকি হচ্ছে আমরা এই তুরস্কের শাসন আমরা মানে অধীনে যাব, মানে তুরস্কের এই খিলাফতের অধীনে আমরা লড়াই করব। তখন এইটা নিয়ে মানে মুসলমান একটা ডিলেমায় পতিত হয়, এবং দেখা যায় যে যখন প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় ঘটে তখন তুরস্কের খেলাফত ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সেভার্স চুক্তি যেটা বলে আর কি। ঠিক আছে, লুজান চুক্তি, সেভার্স চুক্তি, এগুলোর মধ্য দিয়ে তুরস্ক ভেঙে টুকরা টুকরা যায়, ফিলিস্তিনের অধিকার হারিয়ে ফেলে তুরস্ক। তো এরকম অনেকগুলো বিষয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল মুসলমানরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। তখন তারা কি করবে? এই যে আলী ব্রাদার্স যাদেরকে বলে আর কি, আলী ব্রাদার্স ওই সময়কার বিখ্যাত, হ্যাঁ আলী ব্রাদার্স, এই যে মাওলানা শওকত আলী এবং মাওলানা মোহাম্মদ আলী, এই দুই আলী, শওকত আলী ও মোহাম্মদ আলী, এই দুই ভাই, ঠিক আছে আলী ব্রাদার্স, তারা কি করে? তারা খেলাফত আন্দোলন ঘোষণা করে, এবং খেলাফত আন্দোলন ঘোষণা করে
খেলাফতের অধীনে মানে খেলাফতকে জীবিত রাখার জন্যে মুসলমানদেরকে এক জায়গায় করা তারা শুরু করেন, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী। আচ্ছা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাইলে সঠিক উত্তর কিন্তু এটা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ভাষাঞ্চরের মাওলানা বলা হয়। হ্যাঁ, যিনি পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটাও তিনি বলেছিলেন কোথায়, টাঙ্গাইলের সন্তোষে। ভাষাঞ্চরের মাওলানা, তাই না, রেড মাওলানা, বিভিন্ন নামে তাকে ডাকা হয়। তাহলে এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তওয়াক্ক বাগিশ, তার নামের সাথে জড়িত একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, এটা তোমরা জানো কিনা জানি না। এই যে আমাদের একটা বিদ্রোহ, একটা হাটটা হচ্ছে তোমার সিরাজগঞ্জে। এই যে বিদ্রোহের নামটা কি, আচ্ছা মনে পড়লে বলতেছি। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস ওই হাটে গিয়েছিলেন, হ্যাঁ, মানে মিটিং হচ্ছে শুনে পুলিশ সেখানে গুলি চালায়, পরে পুলিশের সাথে হাঁটুরুদের সংঘর্ষ হয় আর কি। বিশাল ইতিহাস সেটা, ঠিক আছে, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসের। ওকে, ঠিক আছে। তো মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, এই মাওলানা কারামত আলী জৌনপুরি যে, হ্যাঁ, উনি আবার মানে উনার তো রংপুরের, ঠিক আছে, কারামত আলী কিন্তু রংপুরে তার মাজার রয়েছে কারামত আলী জৌনপুরীর, ঠিক আছে। তাহলে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী। আচ্ছা, আব্দুর রশিদ তর্কবাগিসির এটা মনে পড়ছে না, মনে পড়লে বলছি। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব হচ্ছে দুই জাতি তত্ত্ব। কি? দুই জাতি তত্ত্ব, তার মানে বললেন একজন নেতা সবার প্রথমে যে হিন্দু আর মুসলমান দুইটা আলাদা আলাদা জাতি। কি একজন নেতা কি বললেন? বললেন যে হিন্দু আর মুসলমান কি দুইটা আলাদা আলাদা জাতি, ঠিক আছে, হিন্দু আর মুসলমান দুটো আলাদা জাতি। কে বললেন? বললেন আমাদের এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, ঠিক আছে। কে সেটা? মোহাম্মদ আলী জিন্না। জিন্নার এই দ্বিজাতি তত্ত্ব বহুল আলোচিত এবং সমালোচিত তত্ত্ব, ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক দিয়েছিলেন লাহোর প্রস্তাব। কি দিয়েছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক দিয়েছিলেন লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব, এই লাহোর প্রস্তাবকে আবার পাকিস্তান প্রস্তাবও বলা হয়। কি বলা হয়? পাকিস্তান প্রস্তাবও বলা হয়, ঠিক আছে। তাহলে লাহোর প্রস্তাবটা পাকিস্তান প্রস্তাব নামেও পরিচিত, ঠিক আছে। মোহাম্মদ আলী জিন্না তিনি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছেন এই যে গুজরাটের মানে বিখ্যাত নেতা আর কি, ঠিক আছে। তার মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, ঠিক আছে, সেটা বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে বড় মূর্তি আর কি, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হচ্ছে এই সর্দার বল্লভভাই প্যাটেলের এই এটা, হ্যাঁ, স্ট্যাচু অফ ইউনিটি। এরপরে মাওলানা আব্দুল কালাম মানে আবুল কালাম আজাদ, ঠিক আছে, মাওলানা আবুল কালাম আজাদ তিনি ইন্ডিয়ার মানে স্বাধিকারের বিখ্যাত নেতা, হ্যাঁ, বিখ্যাত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, যিনি দিল্লির ওই ইয়েতে দাঁড়িয়ে বলেছিলেন, হ্যাঁ, যে লটাও কি ধর মানে বিশাল হিস্ট্রি আছে আর কি এটা, হ্যাঁ, এই হিস্ট্রি তোমাদের এখন পড়তে হবে না, পরে পড়ো। তাহলে মাওলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে, তার নাম তো আমরা জানলাম। বল্লভভাই প্যাটেল বললাম গুজরাটের বিখ্যাত নেতা, হিন্দুত্ববাদী নেতা মূলত। মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাবের জনক। শেরে বাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ বলা হয় তাকে, শেরে বাঙ্গাল বা শেরে বাংলা। 1937 সালে বঙ্গীয় প্রাদেশিক আইনসভা নির্বাচনে সংরক্ষিত মুসলিম আসনে মুসলিম লীগ কতটি আসন পেয়েছিল? তাইলে এখানে জিজ্ঞেস করছে কি বঙ্গীয় প্রাদেশিক আইনসভা 1937 সালে যে বঙ্গীয় প্রাদেশিক আইনসভা নির্বাচন হয় সেখানে সংরক্ষিত মুসলিম আসনে, মানে সংরক্ষিত যে আসন ছিল মোট না কিন্তু, সংরক্ষিত মুসলিম আসনে মুসলিম লীগ কয়টা আসন পাইছিল এটা জানতে চাইছে, ঠিক আছে। তাইলে মুসলিম লীগ আসন পাইছিল কয়টা, এই জিনিস কি করেছে এখানে জানতে চেয়েছে। তাইলে তোমরা বলো যে এই মুসলিম লীগ কয়টা আসন ওই সময় পাইছে, বলো। বঙ্গীয় যে মুসলিম লীগ কয়টা আসন পেয়েছিল? আচ্ছা, এখন পর্যন্ত একটা উত্তর আসে না, আমি বলে দিই, এইটা আসন পেয়েছিল 40টা, ঠিক আছে। মুসলিম লীগ আসন পেয়েছিল কয়টা? 40টা। সংরক্ষিত মুসলিম আসনে মুসলিম লীগ আসন পেয়েছিল কয়টা? 40টা। আচ্ছা, এরপর আমরা চলে যাই মন্ত্রী মিশন পরিকল্পনার নেতা কে ছিলেন? মন্ত্রী মিশন, নর্মালি এই মন্ত্রী মিশন পাঠানো হয়েছিল কেন? মন্ত্রী মিশন পাঠানো হয়েছিল যে এই যে দ্বিজাতি তত্ত্ব বা এই বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে ইন্ডিয়ানরা যে স্বাধিকার দাবিতে যে আস্তে আস্তে জাগছিল, তাদের মধ্যে আসলে এই যে অসন্তোষ, এই অসন্তোষের কারণ কি, ঠিক আছে, এই অসন্তোষের কারণ কি,
এই ব্যাপারগুলো জানার জন্য ইংরেজ একটা প্রতিনিধি দল, মানে ইংরেজ এক মন্ত্রীদের একটা প্রতিনিধি দল, তারা হচ্ছে বা ক্যাবিনেট মিশন বলা হয়, তারা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভ্রমণ করে, এবং ভ্রমণ করে তারা জানতে চাচ্ছিল, ঠিক আছে, ভ্রমণ করে তারা জানতে চাচ্ছিল যে কিভাবে, হ্যাঁ, হুম, তো মানে তারা জানতে চাচ্ছিল যে আসলে মানে কি অবস্থা বা কি বিষয়, ঠিক আছে, এটা তারা জানতে চাচ্ছিল এই জায়গাতে। যে আসলে মানুষের কি অবস্থা বা মানুষের ঠিক ওই সময় মানে মানুষের মনের মধ্যে কি চলছিল, এই বিষয়গুলো তারা জানতে চাচ্ছিল। তো এই যে জানতে চাওয়া, ঠিক আছে, এই যে জানতে চাওয়া, এই জানতে চাওয়ার জন্যেই, হুম, এই জানতে চাওয়ার জন্যেই তারা কি করে, এই জানতে চাওয়ার জন্যেই তারা হচ্ছে আহ, মানে একটা একটা মিশন তারা প্রেরণ করে, এবং সেখানে নেতা বানায় একজনকে। প্রত্যেকটা মিশনে তো একজন নেতা থাকবে, তাই না? তো এই নেতাটা কে ছিল এখানে, এটা জানতে চেয়েছে। আচ্ছা, তো এইখানে নেতা ছিলেন কে? লর্ড ডালহৌসির তো নেতা থাকার কোনো সুযোগই নাই, ঠিক আছে, যে লর্ড ডালহৌসি উত্তর লিখেছ, লর্ড ডালহৌসির তো নেতা থাকার সুযোগ নাই ভাই। এই যে এইটা অনেক পরের ঘটনা, লর্ড ডালহৌসি তো সেই কবে, মানে এরও বহু 100 বছর আগে মরে গেছে, ঠিক আছে। তো লর্ড ডালহৌসির কোনো সুযোগ নাই, ঠিক আছে, এইটা, হ্যাঁ। তারপরে এভি আলেকজান্ডার না, লর্ড প্যাথিক লরেন্স তিনি আসলে ইন্ডিয়াতে আসেন নাই। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তিনি ছিলেন এই মন্ত্রী মিশনের বা এই মন্ত্রী মিশন পরিকল্পনার নেতা, ঠিক আছে, তার নেতৃত্বে এই মন্ত্রী মিশন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছিল। পরের প্রশ্ন দেখি, ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। এই সর্বশেষ গভর্নর জেনারেল মানে হচ্ছে 1947 সালে যিনি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। 1947 আমরা জানি ভারত এবং পাকিস্তান 14 আর 15 আগস্ট দুইটা দেশ আলাদা হয়ে যায়, ঠিক আছে, একেবারে মধ্যরাতের পর থেকে। তো এই যে মানে এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ডিভোর্স ওই সময়কার, এইটাতে নেতা কে ছিলেন ওই সময়, ঠিক আছে, নেতা কে ছিলেন? আচ্ছা, সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড লিনলিথগো, লর্ড লিনলিথগো, কখনোই লর্ড লিনলিথগো ছিলেন না। স্যার স্টাফোর্ড ক্রিপস, না, তিনি কখনো গভর্নর জেনারেল ছিলেনই না, তিনি মন্ত্রী মিশনের নেতা ছিলেন। লর্ড ওয়াভেল, না, লর্ড ওয়াভেল ছিলেন না, ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন হচ্ছে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। এমনকি তিনি ভারতের, মানে ভারত পাকিস্তান আলাদা হয় না, তখন ভারতের প্রথম যে গভর্নর সেটাও তিনি হন, ঠিক আছে। আর পাকিস্তানের হয়েছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন প্রথম কে? এই লর্ড মাউন্ট ব্যাটেন। আর পাকিস্তানের গভর্নর হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। এই দুটো আমাদের একটু ভালো মতো জেনে রাখতে হবে। আচ্ছা, এরপর চলে যায় স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। আয় হ্যাঁ, এটা তো মাত্রই বলে দিলাম। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? স্যার মোহাম্মদ ইকবাল, না, ইকবাল হচ্ছেন একজন বিখ্যাত কবি এবং দার্শনিক, মানে কবি এবং দার্শনিক। তার সম্পর্কে বলা হয় যে আল্লামা ইকবাল ছিলেন কবিদের কবি এবং দার্শনিকদেরও দার্শনিক, ঠিক আছে। তিনি তিনি পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় তাকে। পাকিস্তান নামে যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় তাকে। স্যার সৈয়দ আহমদ, তিনি ওই যে ভারত মানে বাংলাদেশে যে মুসলমানদের নবজাগরণ, মানে বঙ্গীয় এলাকায় মুসলমানদের নবজাগরণের নেতৃত্ব দিয়েছেন স্যার সৈয়দ আহমদ। মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি ছিলেন প্রথম গভর্নর জেনারেল। তাহলে স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন প্রথম গভর্নর জেনারেল। এরপর দেখি সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয়। এইটা ভাষা আন্দোলন সম্পর্কিত একটা বিষয়। ভাষা আন্দোলনে আমরা জানি যে ভাষা আন্দোলনকে সামনে রেখে অনেকগুলো এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি, এরকম অনেকগুলো বিষয় ওই সময় ঘটেছিল, এটা আমরা জানি, তাই না? তো এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, হ্যাঁ, বা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি, এই বিষয়গুলো কখন ঘটেছিল বা কিভাবে ঘটেছিল আমরা কি জানি? সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ, এইটা হচ্ছে এইটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটা এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটাই হচ্ছে যেটা কেন্দ্রীয় কমিটি আর কি তাদের। এবং এই কেন্দ্রীয় কমিটিটা গঠিত হয়েছিল কোথায়? এই কেন্দ্রীয় কমিটিটা গঠিত হয়েছিল আমাদের ওই ইয়েতে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের যে ইয়ে আছে, এই যে আমাদের কমন রুম আছে,
সেই কমন রুমের ওখানে, এবং এইখানে সভাপতিত্ব করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং এই যে কমিটি ওই সময় করে দেওয়া হয় 31 জানুয়ারি, তাদের নেতৃত্বে 21 ফেব্রুয়ারিতে 1952 সালের 21 ফেব্রুয়ারিতে তাদের নেতৃত্বেই কিন্তু মিছিল বের হয়েছিল, 144 ধারা ভঙ্গ করে যে মিছিল বের হলো এবং যে মিছিলে পুলিশ গুলি চালালো, সেটা কিন্তু হয়েছিল এই 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। তাইলে 1952 সালের 31 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কমন রুমে এইটা ঘটলো আর কি। এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠন করা হলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে দেখি 21-এর চেতনা থেকে কিসের উদ্ভব ঘটে। 21-এর একটা চেতনা ছিল, তাই না? 21-এর একটা চেতনা ছিল, কি ছিল সেই চেতনা? 21-এর চেতনা ছিল যে আমাদের ভাষার দাবি। মূলত 21-এর চেতনা কি ছিল? আমাদের ভাষার দাবি। তাহলে 21-এর চেতনায় যে আমাদের ভাষার দাবিতে, নিঃসন্দেহে এটা পাকিস্তানি চেতনা না, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ না, কারণ ধর্মভিত্তিক জাতীয়তাবাদ যদি থাকতো তাহলে তো 52-র ভাষা আন্দোলন হতোই না। ঠিক আছে, আমরা সবাই উর্দু বা ফার্সি মেনে নিতাম। তারপরে আন্তর্জাতিকতাবাদ না, ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ, এইটা আমরা মেনে নিয়েছিলাম। ওই সময় স্লোগান উঠছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এটা ওই সময়কার স্লোগান মূলত, যেটা 69-এর গণ অভ্যুত্থানের পরে 71 পর্যন্ত এই স্লোগানটা খুব জনপ্রিয় ছিল, তাই না? তো এই যে আমরা দেখেছি 24-এর গণ আন্দোলন, যে ভয়াবহ একটা মানে অভ্যুত্থান, রক্তস্নাত যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আসলাম, আমরা দেখেছি যে সেই আন্দোলনে কিন্তু এই টাইপ স্লোগান ব্যবহার করা হয়েছে পক্ষে বিপক্ষে, তাই না? কাজে এই স্লোগানের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তো ভাষা সংস্কৃতি ভিত্তিক যে বাঙালি জাতীয়তাবাদ, সেখান থেকে 21-এর চেতনার উদ্ভব ঘটেছিল। এরপর আমরা দেখি অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব উত্থাপনকারী কে? অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব উত্থাপনকারী কে ছিলেন? এ কে ফজলুল্লাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শরৎ বসু, কিরণ শঙ্কর রায়। বলতে হবে যে এটা কে ছিলেন? অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব উত্থাপনকারী। যিনি উত্থাপন করেছিলেন তাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। কি বলা হয়? গণতন্ত্রের গণতন্ত্রের মানসপুত্র বলা হয় তাকে, গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। ঠিক আছে, শেখ মুজিবুর রহমানের একেবারে বলা হয় যে তিনি হচ্ছেন রাজনৈতিক গুরু। ঠিক আছে, এই অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব উত্থাপনকারী কে ছিলেন বলো? অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব উত্থাপনকারী। আচ্ছা, আমি বলে দিচ্ছি, অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব উত্থাপনকারী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ সোহরাওয়ার্দী যেটা, ঠিক আছে, তিনিই ছিলেন এই অখণ্ড বাংলার প্রস্তাব উত্থাপনকারী। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখি ইউনেস্কো কত খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো হচ্ছে ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের, ইউনেস্কো হচ্ছে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন, এরপরে কি এসে কি সায়েন্স, এবং সিতে কি কালচার অর্গানাইজেশন, তার মানে হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক যে সংস্থা জাতিসংঘের। তাহলে কি কি, আমি আবারও বলছি, শিক্ষা, সায়েন্স হচ্ছে কি বিজ্ঞান, এবং কালচার হচ্ছে কি সংস্কৃতি। ঠিক আছে, তাহলে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের যে সংস্থা, তারা কত খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সেটা জানতে চেয়েছে। এটা তো আমরা সবাই জানি নাকি, 1999 সালে এই ঘোষণা করে জাতিসংঘের এই ইউনেস্কো আর কি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। অধ্যাপক আবুল কাশেম ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন। তাকে একই সাথে প্রিন্সিপাল আবুল কাশেম বলা হয়। কেন? কারণ তিনি ওই সময় বিভাগীয় প্রধান ছিলেন। ওই সময় যিনি বিভাগীয় প্রধান থাকতেন, তাকে হচ্ছে প্রিন্সিপাল বলা হইতো। তো তিনি হচ্ছে এই যে আমাদের যে ইয়ে আছে পদার্থবিজ্ঞান বিভাগের, ঠিক আছে, তিনি বিখ্যাত শিক্ষক আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো তমুদ্দুন মজলিসের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এবং ওই যে যে মুখপাত্র যে পত্রিকাটা ছিল সৈনিক, এই সৈনিক পত্রিকাটা কিন্তু তারাই প্রকাশ করত। তমুদ্দুন মজলিস কিন্তু একটা বিখ্যাত মানে আমাদের এই ভারত পাকিস্তান বিভক্তির পরে, ঠিক আছে, বাঙালি মুসলমানের তৈরি প্রথম যে মানে সামাজিক সাংস্কৃতিক বিপ্লব, ঠিক আছে, বা সামাজিক সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান বিপ্লবের উদ্দেশ্যে, সেটাই ছিল তমুদ্দুন মজলিস।
পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের পূর্বে পাকিস্তানের পূর্বাংশের নাম কি ছিল? প্রথম সংবিধান প্রণয়নের পূর্বে পাকিস্তানের পূর্বাংশের নাম কি ছিল? পাকিস্তানের পূর্বাংশের নাম কি ছিল? পূর্ব পাশে তো আমরা ছিলাম, নাম কি ছিল তখন? কি নাম ছিল প্রথম সংবিধান প্রণয়নের পূর্বে? হুম, আচ্ছা, প্রথম সংবিধান প্রণয়নের পূর্বে নাম ছিল পূর্ব বাংলা। প্রথম সংবিধান প্রণয়নের পূর্বে নাম ছিল পূর্ব বাংলা। ঠিক আছে, তারপর আমরা দেখি তমুদ্দুন মজলিস। হুম, তমুদ্দুন মজলিস, তমুদ্দুন মজলিস এইটা কোন ধরনের সংগঠন? তমুদ্দুন মজলিস, তমুদ্দুন মজলিস এটা কোন ধরনের সংগঠন এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তমুদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন এটা জানতে চেয়েছে। তাহলে বলো, তমুদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক। তমুদ্দুন মজলিস কোন ধরনের, একটু আগেই বলেছি, তমুদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? আমরা জানি তমুদ্দুন মজলিস মূলত কি সাংস্কৃতিক সংগঠন। মূলত কি সাংস্কৃতিক সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস। ঠিক আছে, যারা বাঙালি যে সংস্কৃতি আছে, বাঙালি মুসলমানদের যে সংস্কৃতি আছে সেটাকে রক্ষার জন্য তারা কাজ করেছে। আচ্ছা, এরপর দেখি যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? যুক্ত ফ্রন্ট 1954 যে বিখ্যাত নির্বাচনটা হয় সেই নির্বাচনটা যুক্ত ফ্রন্ট নির্বাচন নামে পরিচিত। 52 ভাষা আন্দোলনের পর মুসলিম লীগের যে জনপ্রিয়তা সেটা দিনকে দিন কমতে 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 তলানিতে এসে পড়ে। কারণ একটা দল যখন জনগণের পালস ধরতে না পারে তখন সেই দলের আসলে মানে কপালে ভালো কিছু থাকে না। ঠিক আছে, রাজনীতি মানুষ নিয়ন্ত্রণ করে দেয়, মানুষ নির্ধারণ করে দেয়, মানুষের পালসের বিপরীতে যে কখনো রাজনীতি করা যায় না। যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? হরিণ? কখনোই না। হারিকেন? কখনোই না। নৌকা? জাহাজ? জাহাজ না, নৌকা ছিল যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক, তাই না? নৌকা ছিল কি যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক। আচ্ছা, এরপর আমরা দেখি 11ই মার্চের সমাবেশ থেকে বিকালে পুলিশ কতজনকে গ্রেপ্তার করে? 11ই মার্চের সমাবেশ থেকে বিকালে পুলিশ কতজনকে গ্রেপ্তার করেছিল? আচ্ছা, এইটা আমরা জানি যে কতজনকে গ্রেপ্তার করেছিল মোট, বলো। 11ই মার্চের সমাবেশ থেকে পুলিশ কতজনকে গ্রেপ্তার করেছিল? আচ্ছা, একটু পানি খেয়ে নিলাম। 11ই মার্চের সমাবেশ থেকে পুলিশ কতজনকে গ্রেপ্তার করে? তাহলে 48-এর 11ই মার্চে যে সভা সমাবেশ হয়, ঠিক আছে, সেখান থেকে বিকালে পুলিশ গ্রেপ্তার করেছিল 69 জনকে। আমরা জানি যে এই যে জহির রায়হানের লেখা বিখ্যাত যে উপন্যাস আরেক ফাল্গুন, সেটা কিন্তু ভাষা আন্দোলন সম্পর্কে লেখা। ভাষা আন্দোলন নিয়ে যে ম্যাসিভ গ্রেপ্তার হয়েছিল, ঠিক আছে, ভাষা আন্দোলনের সময় যে ম্যাসিভ গ্রেপ্তার হয়েছিল, সেই ম্যাসিভ গ্রেপ্তারের কারণে কিন্তু মানে ওই ওই যে আমরা ওই উপন্যাসে দেখি যে জহির রায়হানের ওই ওই উপন্যাসে আমরা দেখি যে ওইখানে একজন বন্দি, তাই না, সে বলে যে জেলখানা বড় করেন সাহেব, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। তো এই যে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, এটা মূলত বলা হয়েছিল কেন? বলা হয়েছিল যেন মানে এই যে বিপুল পরিমাণ বন্দি তাদের সংখ্যা বোঝাতে গিয়ে। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা কয়টা? আমরা জানি 1970 সালে এই যে নির্বাচনটা হয় 1970 জাতীয় নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তীতে যে গণপরিষদ গঠন করা হয় সেটা কিন্তু 70-এর নির্বাচনে যারা জিতেছিল তাদেরকে নিয়ে কিন্তু এই গণপরিষদ গঠন করা হয়। এবং আমরা জানি যে ওই সময় পরিষদ ছিল দুটো, একটা হচ্ছে জাতীয় পরিষদ, একটা হচ্ছে মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল। একটা হচ্ছে জাতীয় পরিষদ আর একটা কি, একটা হচ্ছে জাতীয় পরিষদ আর একটা হচ্ছে মানে যেটা এই যে প্রাদেশিক পরিষদ। ঠিক আছে, তো জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে আলাদা 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 সংখ্যা ছিল। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে ওই পাশে এক পাশে পাকিস্তান পিপলস পার্টি আর এক পাশে আওয়ামী লীগ, এই দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। প্রাদেশিক পরিষদের নির্বাচনে পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ একটাও আসন পায় নাই,
আর পূর্ব পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি একটা আসন পায় না। ঠিক আছে, মানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল আর কি দুই পক্ষের মধ্য দিয়ে। তো আমরা দেখি যে জাতীয় পরিষদের আসন সংখ্যা কয়টা ছিল? জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩১৩টা ছিল ওই সময়। জাতীয় পরিষদের আসন সংখ্যা সংরক্ষিত আসন সহ। ঠিক আছে, জাতীয় পরিষদের আসন সংখ্যা কয়টা ছিল? ৩১৩টা। জাতীয় পরিষদের আসন সংখ্যা কয়টা ছিল মোট? এত দেরিতে রেসপন্স আসে কেন? এত দেরিতে রেসপন্স আসে কেন? সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? জাতীয় পরিষদের আসন সংখ্যা কয়টা ছিল? হ্যাঁ, যা সাউন্ড একদমই ক্লিয়ার আছে সাজিদুল, একদমই ক্লিয়ার আছে, আমি তো চেক করছি। হুম, তো ৩১৩টা ছিল জাতীয় পরিষদের আসন সংখ্যা। এরপরে আমরা দেখি কোন অঞ্চলকে নিয়ে 1865 সালে, ওমা 1865 সালে কই পাক ভারত যুদ্ধ হয়? 1800 না, 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধ হয়। তো 1965 সালে পাক ভারত যুদ্ধ যে হয়েছিল সেটা মানে কেন হয়? কাশ্মীর, লাহোর, পাঞ্জাব, বাংলা কোন অঞ্চলকে নিয়ে 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়েছিল? 1965 সালের পাক ভারত যুদ্ধ হয়েছিল কোন অঞ্চলকে নিয়ে সেটা জানতে চেয়েছে। তাইলে একটু বলে দাও ভাইয়েরা, কোন অঞ্চলকে নিয়ে পাক ভারত যুদ্ধ হয়েছিল? তোমরা জানো, এটা তোমরা সবাই জানো যে কোন অঞ্চলকে নিয়ে হয়েছিল, এবং সেই অঞ্চল নিয়ে পাক ভারতের মধ্যে 4টা যুদ্ধ হয়েছে। সেই অঞ্চলটা হচ্ছে কাশ্মীর। কোন অঞ্চল নিয়ে? কাশ্মীর নিয়ে। ঠিক আছে, আমরা জানি কাশ্মীর বর্তমানে 3টা দেশের মধ্যে বিভক্ত। ঠিক আছে, 37%, 43% আর 20%। ঠিক আছে, 37 ভাগ হচ্ছে পাক অধ্যুষিত, 43 ভাগ হচ্ছে ইন্ডিয়ান অধ্যুষিত। ঠিক আছে, আর 20% হচ্ছে চায়না অধ্যুষিত। ঠিক আছে, তো এই 37 ভাগ যে এটাকে বলা হয় আজাদ কাশ্মীর, ইন্ডিয়ান অংশকে বলা হয় জম্মু কাশ্মীর, এবং এই 20% হচ্ছে আকসাই চীন আর ওই যে মানে লাদাখ আর কি, যে এলাকাটা লাদাখের বেশ খানিকটা অঞ্চল হচ্ছে চায়নার মধ্যে। ঠিক আছে, তো এই কাশ্মীর নিয়ে পাক ভারত যুদ্ধ হয় আর কি। ঠিক আছে, কাশ্মীর নিয়ে পাক ভারত যুদ্ধ হয়, এবং 65-র এই যুদ্ধে কিন্তু বাংলাদেশের দিকে আসছিল, আগায় আসছিল, কিন্তু যুদ্ধ কইরা কুলাইতে পারে নাই। 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। তারপরে বলা হয় ম্যাগনা কার্টা। বিভিন্ন জিনিসের সাথে 6 দফা মানে হচ্ছে মানে জড়িত আর কি। তো এই যে 6 দফা দাবি যেটা, এই 6 দফা দাবি উত্থাপন করা হয়েছিল কোথায়? আমরা জানি লাহোরে বিরোধী দলের একটা সম্মেলন হয়, সেই সম্মেলনে এই 6 দফা দাবি উত্থাপন করা হয়। তাহলে লাহোরে বিরোধী দলের সম্মেলনে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছিল। এরপরে দেখি আসাদের মৃত্যুতে জনগণের অন্তরে আসাদ, শহীদ আসাদুজ্জামান 1969-এর গণ অভ্যুত্থানের শহীদ, যার রক্তমাখা শার্ট নিয়ে লোকজন মিছিল বের করেছিল, এবং আসাদের শার্ট নামে শামসুর রহমান কবিতা লিখেছিলেন। তাহলে আসাদের শার্ট, এই কবিতাটা, আসাদের শার্ট যে কবিতাটা, আসাদের শার্ট, এই কবিতাটা কে লিখেছেন? শামসুর রহমান লিখেছিলেন। আমরা কি আসাদের শার্ট কবিতাটা পড়েছি? আমরা কি আসাদের শার্ট কবিতাটা কখনো পড়েছি? বিখ্যাত কবিতা আসাদের শার্ট। ঠিক আছে, যেখানে বলছে গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়, বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো, হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী সে শার্ট উঠানের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে, ডালিম গাছের ছায়ায়, ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুড়োই, গমগম এভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম, আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়, আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক, আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। তো এই যে আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা, ঠিক আছে, এইটাই এইটাই হচ্ছে শামসুর রহমানের আসাদের শার্ট। ঠিক আছে, শামসুর রহমানের এই আসাদের শার্ট, এটা হচ্ছে কি মানে বিখ্যাত কবিতা আসাদের শার্ট কবিতা শামসুর রহমান লিখলেন। এবং এই তাইলে এই যে আসাদের শার্ট আমাদের প্রাণের পতাকা বলছে, কবি বলছেন যে আসাদের শার্ট আমাদের প্রাণের পতাকা, তাইলে এই যে প্রাণের পতাকা, হ্যাঁ এটা কেন? ডেফিনেটলি এটা স্বাধীনতা অর্জনের যে চেতনাটা আছে, স্বাধীনতা অর্জন করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এই চেতনার জন্ম
আসাদের মৃত্যুতে মানুষের মনে জাগ্রত হয়। এবং এই জন্যই কিন্তু এই আসাদের শার্ট, শামসুর রহমানের বিখ্যাত কবিতা এবং ওই সময়কার মানুষের পালস কিন্তু আমরা এই কবিতার মধ্য দিয়ে বুঝতে পারি। সার্জেন্ট জহুরুল হককে কত তারিখে হত্যা করা হয়? সার্জেন্ট জহুরুল হক তিনি হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ। রাজবন্দী হিসেবে ছিলেন জেলে, পরে তাকে জেলে বন্দি অবস্থায় হত্যা করা হয়। পাকিস্তানি একজন সৈনিক, তার সাথে বাগবিতণ্ডা হয়েছিল সার্জেন্ট জহুরুল হকের, এবং এরপরে সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। তাহলে এই সার্জেন্ট জহুরুল হকের হত্যা কিন্তু পুরো ওই সময়কার যে ইয়েটা আছে, ডাইমেনশনটা আছে, সেটাকে কিন্তু অনেকটাই পরিবর্তন করে দেয়। হ্যাঁ, 1969 সালের 15ই ফেব্রুয়ারি, ঠিক আছে, সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। তাহলে 1969-এর 15ই ফেব্রুয়ারি যখন সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়, হ্যাঁ, সার্জেন্ট জহুরুল হককে যখন 1969 সালের 15ই ফেব্রুয়ারি হত্যা করা হয়, তখন সাধারণ মানুষজন, ঠিক আছে, রাজপথে নেমে আসে এবং সার্জেন্ট জহুরুল হকের এই হত্যার প্রতিবাদে, ঠিক আছে, পুলিশ সেখানেও গুলি চালায়। আমরা দেখি এইভাবেই কিন্তু আস্তে আস্তে স্বৈরাচারের পতন ওই সময় অনিবার্য হয়ে উঠেছিল, তাই না? এবং দেখি যে মানে এর কয়েকদিন পরেই এই যে 22 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে 23 ফেব্রুয়ারি সবাইকে মুক্তি দেওয়া হয়। ওকে, কত তারিখে পাকিস্তান সরকার আগরতলা মামলা প্রত্যাহার করে? বাহ, যেটাই পড়াই সেটাই আবার পরের প্রশ্নে চলে আসে। তাহলে কত তারিখে পাকিস্তান সরকার আগরতলা যে ষড়যন্ত্র মামলা আছে, আগরতলা ত্রিপুরা রাজ্যের রাজধানী, বলে দিই, ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। তো এই ত্রিপুরা রাজ্যের আগরতলায় মানে একদল লোক তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশকে স্বাধীন করে ফেলতে পাকিস্তান থেকে, এই জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। 1969 সালের 22 ফেব্রুয়ারি এই মামলা প্রত্যাহার করে নেওয়া হয় এবং 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। 1969 সালের 22 ফেব্রুয়ারি এই আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। এরপরে দেখি 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন? 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। কেন ছাত্র সংগ্রাম পরিষদ কেন গঠন করা হয়েছিল? ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল কারণ আমাদের এই ছাত্র সংগ্রাম পরিষদ হচ্ছে মানে তাদের নেতৃত্বে রাজবন্দীদেরকে মুক্ত করা হবে, 6 দফা দাবিকে আরও সামনের দিকে আগায় নেওয়া হবে। এই সব কারণে এই ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। বিশেষ করে সবাইকে আমাদের ইয়েদেরকে, নেতাদেরকে, ওই সময় যারা নেতা ছিলেন, জাতীয় নেতা, তাদেরকে মুক্ত করার জন্য ছাত্ররা এই ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। এবং এই ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর শামসুজ্জোহা তো ছিলেন শিক্ষক, হ্যাঁ, প্রক্টর ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন ডক্টর শামসুজ্জোহা, যিনি, যাকে বলা হয় স্বাধীন বাংলার মানে প্রথম শহীদ বুদ্ধিজীবী। আসাদুজ্জামান তো ওই সময়কার শহীদ ছিলেন, আমরা জানি শহীদ আসাদ, যার কথা পড়লাম। সার্জেন্ট জহুরুল হক কে ছিলেন সেটাও তো আমরা জানলাম, হ্যাঁ, তিনিও 69-এর গণ আন্দোলন, এই তিনজনই তাইলে ওই সময়কার কি ছিলেন? ওই গণ আন্দোলনের শহীদ ছিলেন তিনজনই। এর মধ্যে ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রাণ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক। আর সভাপতি ছিলেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ছিলেন সভাপতি, ঠিক আছে, ছাত্র সংগ্রাম পরিষদের। তারপরে দেখি পাকিস্তান পিপলস পার্টি, পিপিপি, পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিলেন? মাওলানা ভাসানী, জীবনেও না। মোহাম্মদ আলী জিন্না, তিনি তো মুসলিম লীগের নেতা ছিলেন, জীবনেও না। ইয়াহিয়া খান, তিনি জীবনেও পিপলস পার্টি করেন নাই, তিনি সেনা শাসক ছিলেন। কি ছিলেন? সেনা শাসক ছিলেন ইয়াহিয়া খান, ঠিক আছে। কাজেই তিনি কোনো রাজনৈতিক দলের ছিলেন না। তাহলে বাকি থাকলো কে? হারাধনের 10টি ছেলে, রইল বাকি এক, জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো হচ্ছে পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিলেন। এই ভাইরা বলো ঠিক কিনা? হ্যাঁ, ঘটনা সত্য না? হ্যাঁ, ঠিক আছে। মাসুদ রানা ইজ ওয়াচিং উইথ ইউ, আমার সাথে দেখতেছে, গুড। যাই হোক, এখন এই ওয়াচিং উইথ ইউ এগুলো দেখতেও তো একটা ভালো লাগে, বুঝছো? কারণ আমরা বিভিন্ন রকম ওয়াচিং দেখি, তাই না, যে কে কোন জিনিস দেখতেছে এগুলা মাঝে মাঝে। হুম, ওকে। তো জুলফিকার আলী ভুট্টো হচ্ছে পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিলেন। তারপরে দেখি কোন তারিখে মেজর জিয়াউর রহমান কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা পাঠ করেন? মেজর জিয়াউর রহমান কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কবে? 26 মার্চ, 27 মার্চ, 28 মার্চ, 30 মার্চ। এই ইতিহাস খুব দ্রুত আবার পরিবর্তন হবে, মনে রেখো। এই ইতিহাস অতি দ্রুত আবার পরিবর্তন হবে এবং তখন আমরা আবার জানবো, আবার জানবো যে কি ঘটনা, কি বিষয়, ঠিক আছে। এগুলো আমরা আবার পুনরায় জানবো যে আমরা যা জেনেছি সেগুলো আসলে ভুল ছিল হালকা, ঠিক আছে। তো তাহলে এই কবে কবে এই ঘোষণা করেন? আমরা জানি যে 27 মার্চ, এখনকার ইতিহাসে আমরা জানতে পারি যে 27 মার্চে
এই কালুরঘাটে মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে বলা হয় 12 নম্বর সেক্টর। হ্যাঁ, আমরা জানি মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টা, বাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে বলা হয় 12 নম্বর সেক্টর, এটা মনে রাখবা। কালুরঘাট যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেটাকে বলা হয় 12 নম্বর সেক্টর মুক্তিযুদ্ধের। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? এইচ এম কামরুজ্জামান জীবননা, খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, তারপরে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ শুধু প্রধানমন্ত্রী না, একই সাথে শিক্ষামন্ত্রী। একই সাথে কি ছিলেন? শিক্ষামন্ত্রী। ঠিক আছে, তারপরে হচ্ছে অর্থ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিষয়ক যে মানে যে বিভাগগুলো আছে আর কি, অর্থ বিভাগ, সেটারও তাজউদ্দিন আহমেদ ছিলেন মন্ত্রী। তাইলে এইভাবে আমরা জানি যে খন্দকার মোশতাক বলেছি পররাষ্ট্রমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি, এইচ এম কামরুজ্জামান কি ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাই না? আচ্ছা, তাইলে এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী এবং যতগুলো মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী ছিল না, সবগুলো দেখবেন তাজউদ্দিন আহমেদ এরকমই ছিল। মুক্তিযুদ্ধে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি সাহায্য করে? মুক্তিযুদ্ধে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি সাহায্য করে? ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান। আমরা জানি যে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি হেল্প করেছিল ওই সময়। হ্যাঁ, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান বলতে হবে। এ তো গ্যাঞ্জাম বেঁধে যাবে প্রবাসীদের মধ্যে। দেখছো কি একটা সিচুয়েশন? এ বলবে যে না সবচেয়ে বেশি হেল্প করেছি আমি, আরেকজন বলবে না আমরাই করেছি। ঠিক আছে, কে করেছে ভাই? যুক্তরাজ্যের প্রবাসীরা, মানে লন্ডন, ইউকে, তাদের প্রবাসীরা সবচেয়ে বেশি সাহায্য করেছে ওই সময়। ঠিক আছে, যুক্তরাজ্যে, কারণ ওই সময় যুক্তরাজ্যে আসলে বাংলাদেশের মানুষ বেশি ছিল। এরপরে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা 1971 সালের কত তারিখে গঠিত হয়? প্রথম মন্ত্রিসভা, বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা 1971 সালের কত তারিখে গঠিত হয়? বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়েছিল ভাই? আমরা তো জানি কবে গঠিত হয়েছিল। কেন? কারণ আমাদের অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? হুম, অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল, 17 এপ্রিল। তাইলে এটা হচ্ছে 10 এপ্রিল, এটা হচ্ছে গঠন, আর 17 এপ্রিল এটা হচ্ছে কি শপথ। ঠিক আছে, তাহলে শপথ হচ্ছে কবে? 17 এপ্রিল। গঠন হচ্ছে কবে? 10 এপ্রিল। ঠিক আছে, তাইলে ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, ঘোষণাপত্র হচ্ছে ঘোষণাপত্র, এটা ঘোষণা হয় হচ্ছে 10 এপ্রিল, আর স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় হচ্ছে 17 এপ্রিল। এই বিষয়গুলো একটু আলাদা করে মনে রাখবা। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 17 এপ্রিল। ঠিক আছে, আর মানে অফিসিয়ালি। আর হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা হয় 10 এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের সম্পাদককে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে দলিলপত্র সেটা কে সম্পাদনা করেছেন? এই প্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে দলিলপত্র সেটা সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান একজন বিখ্যাত কবি, তার লেখা বিখ্যাত কবিতার বই হচ্ছে যে জলে আগুন জ্বলে, যে জলে আগুন জ্বলে, যে জলে আগুন জ্বলে, এটা হচ্ছে হাসান হাফিজুর রহমানের বিখ্যাত কাব্যগ্রন্থ। ঠিক আছে, তিনি স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের সম্পাদনা করেছেন। এম আর আখতার মুকুল, তিনি একটা কথিকা, হ্যাঁ এক ধরনের কথিকা পাঠ করতেন, কথিকা। ঠিক আছে, চরমপত্র নাম ছিল সেটা, সেটার নাম ছিল চরমপত্র। তিনি এই চরমপত্র পাঠ করতেন। হ্যাঁ, চরমপত্র হচ্ছে এক ধরনের কথিকা, ব্যঙ্গ রসাত্মক রচনা, যেটা পাঠ করে শোনানো হতো। 1971 খ্রিস্টাব্দে প্রথম বাঙালি সেনাবাহিনী ও জনতা সংঘবদ্ধ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল কোথায়? 1971 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে হ্যাঁ 1971 খ্রিস্টাব্দে প্রথম বাঙালি সেনাবাহিনী এই এটা তো কোথায় গড়ে তুলেছিল? এটা গড়ে তুলেছিল জয়দেবপুরে। কোথায়? জয়দেবপুরে। স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ জয়দেবপুরে। এবং এইটার জন্যে গাজীপুরের এই চৌরাস্তায় আমরা দেখেছি যে জাগ্রত চৌরঙ্গি কি স্থাপন করা হয়েছে? জাগ্রত চৌরঙ্গি, মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্যে জাগ্রত চৌরঙ্গি, ঠিক আছে, জাগ্রত চৌরঙ্গি স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে জয়দেবপুরে জাগ্রত চৌরঙ্গি। এই সেনাবাহিনী জনতা সংঘবদ্ধ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে গাজীপুরে। প্রথম প্রতিরোধের জায়গা হচ্ছে গাজীপুর। তারপরে আমরা দেখি সৈয়দ নজরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত ছিলেন কোথায়? সৈয়দ নজরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত ছিলেন 1957 সালের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে,
1964 সালের পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে, মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি হিসেবে। নিচের কোনটি সঠিক? অপশনে আছে 1 ও 2, তারপরে আছে 1 ও 3, তারপর আছে 2 ও 3, তারপর আছে 1, 2 ও 3। আমরা জানি সৈয়দ নজরুল ইসলাম 1957 সালে ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি, ঘটনা সত্য। 1964 সালে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহসভাপতি হন, ঘটনা সত্য। এরপর আমরা দেখি তিনি মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি হন, এ ঘটনাও সত্য। তাহলে অপশন 1, 2, 3 তিনটাই সত্য। তাহলে অপশন 1, 2, 3 আছে কোথায়? এখানে। তাইলে 1, 2, 3 এটাই হচ্ছে সত্য। ওকে ভাইয়ারা, ছোট্ট বন্ধুরা, ঠিক আছে। এরপর আমরা দেখি মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়। মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়? মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়? ঠিক আছে, বলতে হবে মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল। আমরা জানি সদর দপ্তর হয়েছিল মেহেরপুরের মুজিবনগরে, বৈদ্যনাথ তলায়, কিন্তু অস্থায়ী দপ্তর হয়েছিল থিয়েটার রোডে। অস্থায়ী দপ্তর হয়েছিল কোথায়? অস্থায়ী দপ্তর হয়েছিল থিয়েটার রোড, কলকাতার থিয়েটার রোডে। ঠিক আছে, কলকাতার থিয়েটার রোডে হয়েছিল অস্থায়ী দপ্তর, আর মেহেরপুরের মুজিবনগর ছিল সদর দপ্তর। এরপরে দেখি ইকবাল হলের বর্তমান নাম কি। ইকবাল হল, যেটা পাকিস্তান আমলে ইকবাল হল নাম ছিল, সেটার বর্তমান নাম কি? সেটার বর্তমান নাম হচ্ছে জহুরুল হক হল, তাই না? জহুরুল হক হলের পূর্ব নাম কি ছিল? সার্জেন্ট জহুরুল হক হলের পূর্ব নাম ছিল কি? ছিল হচ্ছে ইকবাল হল। ঠিক আছে, সার্জেন্ট জহুরুল হক হলের বর্তমান নাম ছিল ইকবাল হল। আচ্ছা, এরপরে দেখি সাইমন ড্রিং কোন দেশের নাগরিক? সাইমন ড্রিং হচ্ছেন একজন বিখ্যাত সাংবাদিক। কি জিনিস? সাংবাদিক, যিনি সর্বপ্রথম এই আমাদের দেশের মানে পাকিস্তানের যে আমাদের দেশে যে অত্যাচার অনাচার, হ্যাঁ, যে মানে ট্যাঙ্ক টুঙ্ক নামায় যে পাকিস্তান যুদ্ধ শুরু করে দিচ্ছে বাংলাদেশে, সেটা তিনি সর্বপ্রথম প্রকাশ করেন। যুক্তরাজ্যের একজন বিখ্যাত সাংবাদিক হচ্ছেন সাইমন ড্রিং। ঠিক আছে, যিনি প্রথম পাকিস্তানি বর্বরতার কথা দেশের বাইরে প্রকাশ করেন। এরপরে ডেইলি টেলিগ্রাফ পত্রিকার বিখ্যাত সাংবাদিক ছিলেন সাইমন ড্রিং। ট্যাঙ্কস ক্রাশ রিজেন্ট ইন পাকিস্তান কে লেখেন? রবিশঙ্কর, জীবনেও না। তিনি ছিলেন একজন সেতার বাদক। সেতার বাদক, বাদক, তার মানে সেতার বাদক মানে কি? সেতার বাদক মানে যন্ত্রসঙ্গীত। শ্যামল দত্ত, শ্যামল দত্ত তো গান টান গাইছেন। তারাশঙ্কর লেখক, সাইমন ড্রিং তিনি হচ্ছেন সাংবাদিক। সাইমন ড্রিং, যিনি পাকিস্তানি বর্বরতার কথা সর্বপ্রথম দেশের বাইরে প্রকাশ করেন, সাইমন ড্রিংই হচ্ছেন সেই সাংবাদিক। ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন বিখ্যাত কি লেখক। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত মহাসাগরে মার্কিন সোভিয়েত নৌবহরের ব্যাপক উপস্থিতি। আমরা জানি যে ভারত মহাসাগরে কি করে মার্কিনীরা তাদের সপ্তম নৌবহর পাঠায়। তখন সোভিয়েত, তার মানে রাশিয়া, মানে ইউএসএসআর তৎকালীন, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, তৎকালীন সোভিয়েত রাশিয়া, সমাজতান্ত্রিক রাশিয়া, তারা কি করে? তারাও বঙ্গোপসাগরে তাদের নৌ ফ্লিট পাঠায়। এই যে দুই পক্ষের এই এই যে পাঠানো, মানে নৌবহর পাঠানো, এবং দুই পক্ষের নৌবহর পাঠিয়েই বল প্রয়োগ করা, এটাকে বলা হয় বল প্রায়োগিক কূটনীতি। কি বলা হয়? বল প্রায়োগিক কূটনীতি। ঠিক আছে, তার মানে হচ্ছে তারা কি করে? বল প্রয়োগ করে এখানে। ঠিক আছে, বল প্রয়োগ করে একটা কূটনৈতিক ব্যবস্থা তারা মানে এখানে চালু করে ফেলায় আর কি। ওকে, এখানে ক্ষমতা প্রদর্শন কূটনীতি বলেছে ইরফান হাসান। না ভাই, এটা ক্ষমতা প্রদর্শন কূটনীতি না, এটা মূলত বল প্রয়োগিক কূটনীতি। আচ্ছা, এরপরে 46 বাংলাদেশের মুক্তি সংগ্রামী শীর্ষক সাময়িকী কোন পৌরসভা থেকে প্রকাশিত হয়েছিল? বাংলাদেশের মুক্তি সংগ্রামী শীর্ষক সাময়িকী কোন পৌরসভা থেকে? একটা পৌরসভা থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রামী শীর্ষক সাময়িকী প্রকাশ করা হয়। এটা কলকাতা, আগরতলা, কুমিল্লা, দিনাজপুর, কোন জায়গাতে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল সেটা বলতে হবে। কোন এলাকাতে সর্বপ্রথম প্রকাশিত হয়? কোন পৌরসভা থেকে প্রকাশিত হয়? কি জিনিস? বাংলাদেশের মুক্তি সংগ্রামে শীর্ষক কূটনীতি, মানে শীর্ষক সাময়িকী। আচ্ছা, ঠিক আছে, এটা কলকাতা পৌরসভা থেকে, কলকাতা পৌরসভা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল, কলকাতা থেকে। ঠিক আছে, বাংলাদেশের মুক্তি সংগ্রামী শীর্ষক সাময়িকী প্রকাশ করা হয়েছিল কোত্থেকে? কলকাতা থেকে। আচ্ছা, দিনাজপুর থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রামী শীর্ষক সাময়িকী, তাই নাকি? আমার জানা মতো তো এটা কলকাতা থেকে।
ওকে, তারপরে আমরা দেখি যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ, এইটা নিয়ে ভাই জীবনে যে কি পরিমাণ তর্ক বিতর্কের মুখোমুখি হয়েছি সেটার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, সেটার কোনো ঠিক ঠিকানা নাই, নাই মানে নাই, মানে এত বিপুল পরিমাণে আসলে এটা নিয়ে তর্ক বিতর্ক হইছে, হ্যাঁ, সেটা বলার মতো না। ঠিক আছে, তো এই যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে শীর্ষক সাময়িকী কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল, মানে সরি, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি এটা জানতে চেয়েছে। আমরা জানি প্রথম দেশ হচ্ছে ভুটান। এটা ভারত নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক হয়। ভুটান স্বীকৃতি দেওয়ার 6 ঘন্টারও বেশি পরে ভারত স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, কাজে এটা সঠিক উত্তর হচ্ছে ভুটান। তারপরে আমরা দেখি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 3টা ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। জেড ফোর্স, হ্যাঁ, এস ফোর্স, আর কি কে ফোর্স, তাই না? জেড ফোর্স, এস ফোর্স আর কে ফোর্স, 3টা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে। আচ্ছা, এরপর দেখি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া। তেলিয়াপাড়া কোথায় অবস্থিত? তেলিয়াপাড়া একটা চা বাগান আছে। এই চা বাগানে একটা প্র্যাকটিস করা হয়, কি বলে যে একটা রণকৌশল প্র্যাকটিস করা হয় চা বাগান থেকে। এবং এই রণকৌশলটা গেরিলা ওয়ারফেয়ারের, তার মানে গেরিলা যুদ্ধের খুবই বিখ্যাত একটা রণকৌশল, যে রণকৌশল পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে সামরিক বাহিনীর প্রশিক্ষণে এটা পড়ানো হয়। তাহলে বিভিন্ন দেশে সামরিক বাহিনীর প্রশিক্ষণে এই রণকৌশলের বিষয়টা পড়ানো হয়। এই তেলিয়াপাড়া এটা অবস্থিত হচ্ছে বর্তমান হবিগঞ্জে। এর আগের বৃহত্তর সিলেট ছিল, বাট বর্তমানে হবিগঞ্জ জেলায় এই তেলিয়াপাড়াটা পড়েছে। তেলিয়াপাড়া রণক্ষেত্র, হ্যাঁ, বিখ্যাত তেলিয়াপাড়া রণকৌশল। মুক্তিযুদ্ধকালীন 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধকালীন 2 নম্বর সেক্টর, যেটার মধ্যে আমাদের ঢাকা সিটি ছিল, ঠিক আছে, ঢাকা সিটি ছিল, সেই 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধকালীন 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? যিনি ছিলেন তিনি কে ফোর্সের হেড ছিলেন এক সময়। ঠিক আছে, কে ফোর্সের হেড ছিলেন। সিআর দত্তকে বলা হয়তো দ্রোহী কমান্ডার। কি বলা হয়তো? দ্রোহী কমান্ডার বলা হয়তো, দ্রোহী কমান্ডার। ঠিক আছে, জিয়াউর রহমান তিনি মানে জেড ফোর্সের, হ্যাঁ, জেড ফোর্সের তিনি প্রধান ছিলেন। শফিউর রহমান ছিলেন এস ফোর্সের প্রধান, আর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্সের প্রধান। ঠিক আছে, শফিউর রহমান মানে শফিউল্লাহ আর কি। ঠিক আছে, এস ফোর্সের প্রধান ছিলেন। তাইলে এই যে 2 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন ভাই? খালেদ মোশাররফ। কে ছিলেন? খালেদ মোশাররফ ছিলেন। 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ, যিনি ওই যে ক্র্যাক প্লাটুন সম্পর্কে বলেছিলেন। ক্র্যাক প্লাটুন নামটা তার দেয়ার ক্র্যাকড, এটা বলেছিলেন তিনি। ঠিক আছে, ক্র্যাক প্লাটুন সম্পর্কে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের 50টা এমসিকিউ, যে এমসিকিউগুলো দিয়ে আমরা মূলত আমাদের এমসিকিউ এর প্রস্তুতি মোটামুটি মানে আমরা একটা পর্যায়ে নিয়ে আসলাম আর কি। কারণ যতটুকু এমসিকিউ পড়িয়েছি প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তোমাদের বোঝার সুবিধার্থে পুরো ঘটনাটা উল্লেখ করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের পরীক্ষা সর্বোচ্চ সফলতার সাথে তোমরা দিয়ে আসবে, তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং এরপর অ্যাডমিশনে তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে। তোমাদের জন্য দেখা হওয়ার জন্য অ্যাডমিশনের ক্লাসে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হবে। তার আগ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগ পর্যন্ত বিদায়।